হ্যালো বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন চন্দননগর আর মানকুণ্ডু দিয়ে শুরু করি। আর জায়গার নাম শুনে বুঝতেই পারছেন যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি। ইয়েস, আজকে একটু ছুটি আছে। ছট পুজো উপলক্ষে 2 দিন ছুটি দেওয়া হয়েছে। একদিন তো চলে গেছে গতকাল ছট পুজো এবং অন্যান্য কাজে। আজ তাই বেরিয়ে পড়েছি চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। এখন বাজছে 11টা মতো। দেখি ওখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগে। বারাসাত থেকে অনেক রকমভাবেই চন্দননগর যাওয়া যায়, তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে কলোনি মোড় বা চাপাডালি থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে ব্যারাকপুরে শেওড়াফুলি যাওয়ার যে ঘাটটা রয়েছে সেই ঘাট থেকে অন্য প্রান্তে অর্থাৎ 2 পয়সার ঘাট বা শেওড়াফুলি ঘাটে গিয়ে পৌঁছানো। আমার কাছে এইটাই সবথেকে ইজিয়েস্ট উপায় বলে মনে হয়। অনেকেই জগদ্দল হয়ে যাওয়া পছন্দ করেন, কিন্তু আমি জগদ্দল হয়ে যাওয়ার থেকে শেওড়াফুলি হয়ে যাওয়াটাই বেশি স্বচ্ছন্দ বোধ করি। যতবারই গেছি আমি কিন্তু মোটামুটি এই ব্যারাকপুরের থেকে এই শেওড়াফুলি হয়েই কিন্তু আমি গেছি। পৌঁছে গেছি মানকুণ্ডু স্টেশনে। 11টায় বেরিয়েছিলাম বারাসাত থেকে, আর এখন বাজে 1:15 মতো। ওই 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো। কোথাও কিন্তু তেমন একটা দাঁড়াতে হয়নি, সব কিছুই খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি, তাই বেশ তাড়াতাড়ি চলে এসেছি। মোটামুটি বেশ ভালোই ভিড়, অনেক লোক নামলো এখানে। সবারই ডেস্টিনেশন মোটামুটি ঠাকুর দেখা, প্রায় বেশিরভাগ, যা বুঝতে পারছি। মানকুণ্ডু থেকেই আজকে ঠাকুর দেখা শুরু করব। প্রথমেই চলে এসেছি মানকুণ্ডু সার্বজনীন বা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব হিসেবেও অনেকে এই জায়গাটাকে, এই পুজোটাকে চেনেন। একদম মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে যদি আপনি জ্যোতির মোড়ের দিকে আসেন, একদম প্রথমেই বাঁ হাতে পড়বে এই পুজো প্যান্ডেলটা। প্রত্যেকবারই কিন্তু এই পুজোটা দারুণ সুন্দর করে। এইবারেও তার কোনো অন্যথা হয়নি। এত উঁচু মূর্তিগুলো দেখতে প্রায় ঘাড় বেঁকে যাচ্ছিল। সত্যি ঠাকুর যেমন তেমনই প্যান্ডেল, দুটোই বেশ সুন্দর হয়েছে।
এবার মানকুণ্ডু সার্বজনীন বা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি নতুন পাড়ায়। এখানে এটা এদের এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষ হয়েছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমি যদিও দিনের বেলায় দেখেছি, তবে রাতের বেলার এই প্যান্ডেলের ছবি আমি দেখেছি ফেসবুকে। দিনের বেলায় তো কিছু করার নেই, আলোটা দেখা যাবে না। রাতের বেলায় কিন্তু এই প্যান্ডেলটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। তবে দিনের বেলাতেও কিন্তু একেবারে যে খারাপ লাগছিল তা নয়, আমার তো বেশ ভালো লেগেছে। চলে এসেছি নতুন পাড়ায়। নতুন পাড়াতে এবারে কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে। এটা এখানে এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষ, দারুণ সুন্দর। শ্যামনগর স্টেশনে একদম পাশে 4 নম্বরে দিয়ে। অসাধারণ সুন্দর হয়েছে। মাটি দিয়ে পুরোটাই করা হয়েছে। নিয়োগী বাগান নববালক সংঘের এইবারের থিম সঙ্গহীনার দল। বাইকের বিভিন্ন পার্টস, মানে বাইরের যে কাঠামোগুলো রয়েছে সেগুলো দিয়ে, টিন দিয়ে, এই সমস্ত দিয়ে এবারে প্যান্ডেলটা করা হয়েছে। গাড়ির ইঞ্জিন নেই। কোনটা? সাইকেলের মার্কেটগুলো দিয়ে, হ্যাঁ সব করে হাত করেছে। এই ইঞ্জিন নেই, না না অ্যাম্বাসেডার ইঞ্জিন নেই।
সব ফেলে দেওয়া জিনিসগুলোকে কি সুন্দর ব্যবহার করা হয়েছে। স্কুটার, বাইকের বিভিন্ন পুরানো জিনিস, ট্যাক্সি পর্যন্ত। এগুলো দিয়ে একটা নৌকো করা হয়েছে। এবারে চলে এসেছি বালক সংঘ ক্লাবে। ওদের এবারের থিমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওদের এবারের যে থিমটা করা হয়েছে সেটা হচ্ছে আমি বৃহন্নলা। আমরা সবাই জানি বৃহন্নলা বলতে কি বোঝায়। সেই বৃহন্নলাদেরকে নিয়েই এইবারে ওনাদের থিমটা করা হয়েছে। এই পুজো প্যান্ডেলের ভেতরের দিকে একটা সুন্দর দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে কিছু বৃহন্নলা আর রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা। বলা হয় যখন রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে যাচ্ছিলেন তখন এই বৃহন্নলাদের কিন্তু রাম আশীর্বাদ দিয়েছিলেন। আর সেই কারণেই নাকি এই বৃহন্নলারা আমাদের কোনো আশীর্বাদ দিলে সেই আশীর্বাদ বিফলে যায় না। সেই দৃশ্যটাকেই এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখন চলে এসেছি সুভাষ সংঘ ক্লাবের পুজো মণ্ডপে। এই মণ্ডপটা এমন কিছু যে বিশেষ উল্লেখযোগ্য কিছু করা হয়েছে তা নয়, খুবই সাধারণ একটা মণ্ডপ। তবে দেবী প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ, গান শুনে বুঝতেই পারছেন এটা সেই চিরবিখ্যাত আমাদের প্রিয় গুপি গায়েন বাঘা গায়েনের একটা পুজো মণ্ডপ এখানে তুলে ধরা হয়েছে। পুজো মণ্ডপটি করা হয়েছে চারা বাগানে। ক্লাবের নাম বালক সমিতি। এটা কিন্তু ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটা পুজো মণ্ডপ।
হাঁটতে হাঁটতে চলে এসেছি জ্যোতির মোড়ের বেশ কাছে। আর এই জ্যোতির মোড়টা হচ্ছে একটা 4 রাস্তার একটা মোড়। সেই মোড়ের খুব কাছেই রয়েছে সার্কাস মাঠ। বুঝতেই পারছেন সার্কাস মাঠ যখন, একটা বিশাল বড় মাঠ রয়েছে এখানে। আর সেই বড় মাঠটাকে কাজে লাগিয়ে এখানে তৈরি করা হয়েছে এক বিশাল বড় পুজো মণ্ডপ। পুরো মণ্ডপটা একসাথে আপনি পুরো মণ্ডপটার ছবি কিন্তু তুলতে পারবেন না, এটা এতটাই ছড়ানো, এতটাই উঁচু। তাই আমি চেষ্টা করেছি ভাগে ভাগে এই মণ্ডপটাকে তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মণ্ডপের থিমটা আমি ঠিক বুঝতে পারিনি, তবে বেশ ভালো করা হয়েছে। পুতুল দিয়ে বেশিরভাগটা সাজানো হয়েছে। আর এই মণ্ডপের যে সিলিংটা, আশা করি বুঝতে পারছেন কতটা বড় সিলিং পুরো মণ্ডপ জুড়ে। আর গোটা দেওয়াল জুড়ে রয়েছে এই কাজটা, যে কারণে তারা দেওয়ালের গায়ে ঘেঁষতেও দিচ্ছে না। আর মানে খুবই এত ভিড় হচ্ছে, আর সেই তুলনায় মানুষও যাচ্ছে। আমি না হয় নিজের ছবি তুলি না, শুধু মণ্ডপের ছবি তুলি, বাকি সবাই সেলফিও তুলছে। এর ফলে কিন্তু ভিডিও করতে বেশ অসুবিধে হচ্ছিল। এখানে যে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা রয়েছে তাকে রাজরানী বলা হয়। আমি যখন সেখানে গিয়েছিলাম তখন সবেমাত্র অঞ্জলি দেওয়া শেষ হয়েছে, আর বেশিরভাগ স্থানীয় মানুষেরাই তখন প্রসাদ নিচ্ছিলেন। এত বড় মায়ের মূর্তি, বুঝতেই পারছেন যে তার সামনে নিচে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কতটা ছোট মনে হচ্ছে। সার্কাস মাঠের ঠাকুর দেখা শেষ। এবারে চলে এসেছি জ্যোতির মোড়ে। আর জ্যোতির মোড় থেকে একটু জিটি রোড ধরে এগিয়ে যাচ্ছি ভদ্রেশ্বরের দিকে। তবে পুরোপুরি ভদ্রেশ্বরে আমি যাব না, তার কারণ তাহলে অনেকটা সময় চলে যাবে, বাকি চন্দননগরের দিকে ঠাকুর আর দেখা হবে না। জিটি রোডে জ্যোতির মোড়ের পরে প্রথম রয়েছে এই মণ্ডপটি। এটা একেবারেই রাস্তার উপরে ডান দিকে অবস্থিত। মাটির রূপকথা সুভাষ জাগরণ সংঘের পরিচালনায় তেমাথা ছুতারপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির ৬৩তম বর্ষের নিবেদন মাটির রূপকথা। শিল্পী শ্রী প্রভাত বৈদ্য, রূপায়ণে ললিত আর্ট। আধুনিকতার বিরোধী পুরীর সৃষ্টি শুধু মাটিতেই নেই, এই চরম বাস্তবতার সামনে দাঁড়িয়েও বাকি তৈরি মানুষগুলো টাকায় বিক্রি হয়ে যায়। মাটির রূপকথা, শিল্পী শ্রী প্রভাত বৈদ্য, রূপায়ণে ললিত আর্ট। একবার ভাবুন তো, মুখবন্দি পলিথিনে চাপা শহর, আধুনিকতার বিরোধী হৃৎপিণ্ডটাও কৃত্রিম, মাটির মানুষ সে তো মাটিতে নেই। এই চরম বাস্তবতার সামনে দাঁড়িয়েও মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। এবারে জিটি রোড ধরে আরও একটু এগিয়ে গেলাম, বাদিকেই পড়ছে সূর্যকুমার মোদকের বিখ্যাত মিষ্টির দোকান। সেটা পার করেই চলে আসছি বারাসাত গেট। হ্যাঁ, এটার নামও বারাসাত এই জায়গাটা, তবে এটা কিন্তু আমাদের এই দিকের অর্থাৎ উত্তর ২৪ পরগনার বারাসাত নয়, ওখানেও বারাসাত নামে একটি অঞ্চল রয়েছে। ওদের এবারের থিম ছিল জলসাঘর।
এবারে এগিয়ে যাচ্ছি বারাসাতের চক্রবর্তী পাড়ার দিকে। ওদের এবারের থিম শীতের গ্রাম বাংলা, অর্থাৎ শীতকালে গ্রাম বাংলার যে রূপ আমরা দেখতে পাই সেটাই ওদের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আসুন তাহলে দেখে নিই পুজো মণ্ডপটা। বেশ অন্য ধরনের, ছোটর মধ্যে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে ওদের এই থিমটা। এবারে যাচ্ছি বারাসাত অরবিন্দ সংঘর পুজো মণ্ডপের দিকে। ওদের এইবারের যে থিমটা করা হয়েছে সেটা হচ্ছে রাশিফল এবং ভাগ্যচক্র নিয়ে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে আমার ঠাকুর দেখা কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তী আরও পর্ব আসছে এই একই চন্দননগরের অন্যান্য ঠাকুর দেখার সব পুজো মণ্ডপগুলো নিয়ে। এভাবেই আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনি পেয়ে যান আর একটাও পর্ব মিস না করেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।